জাতিসংঘ অধিবেশন শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা। 9 দিনের সফরকে ঐতিহাসিক ও সফল বলে দাবি করলেন প্রেস সচিব। পুরো বাংলাদেশ যে একতাবদ্ধ ইলেকশনের বিষয়ে, ডেমোক্রেটিক ট্রানজিশনের বিষয়ে, সেটা ইউএন জেনারেল অ্যাসেম্বলি থেকে প্রফেসর ইউনূস এই মেসেজটা পাঠিয়েছেন। বিহিত পূজা আর দর্পণ বিসর্জনে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। ভক্তদের মনে বিষাদের ছায়া, বিদায় লগ্নে সুখ সমৃদ্ধির প্রার্থনা। মায়ের কাছে শেষ মুহূর্তে প্রার্থনা যেন আমরা পরিবার পরিজন বা দেশবাসী সবাই সুখে শান্তিতে একসাথে বাস করতে পারি। চলে যাওয়ার জন্য যেমন মন খারাপ আছে, তেমন আশাবাদী সামনের বছর মা আবার আসবে। বেহাল বাউফল সরকারি কলেজের অবস্থা, সংস্কারের অভাব আর অব্যবস্থাপনা নিয়েই কোনো রকমে চলছে কার্যক্রম। সংশ্লিষ্টদের জানিয়েও মিলছে না প্রতিকার। একটা ভবন আছে যেটা হচ্ছে যে কার্যকর, বাদ বাকিগুলো হচ্ছে যে সেখানে মানে ক্লাস নেওয়ার কোনো পরিবেশ। আমাদের একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণীর সমস্ত শিক্ষার্থীদের যদি কখনো আসে একদিনে, তাহলে আমাদেরকে মোটামুটি গাছতলায় অথবা মাঠে বসতে হবে তাদের নিয়ে। ইসরায়েলের বাধার পরও গাজার দিকে এগিয়ে যাচ্ছে ত্রাণবাহী 40টি জাহাজ। গ্রেটা থুনবার্গ সহ 37 দেশের 2 শতাধিক মানবাধিকার কর্মী আটক, বিভিন্ন দেশের নিন্দা। আলমার উপর আক্রমণ হয়েছে, খানিকক্ষণ পরে ওখান থেকে সিগন্যালে থেমে গেল। এখন আমরা সবাই এখানে জড়ো হয়েছি, সবাই উদ্বিগ্ন। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 9 দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে সকাল 9টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে বুধবার বাংলাদেশ সময় সকাল 9টা10 নিউ ইয়র্ক ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। সে সময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে ছিলেন দেশের শীর্ষ রাজনৈতিক দলের নেতারা। প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফর ঐতিহাসিক, স্মরণীয় ও সফল বলে মনে করে সরকার। যমুনা টেলিভিশনকে প্রেস সচিব বলেন, বিশ্ব নেতাদের নির্বাচন ও সংস্কারের পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতে ঢাকার অবস্থান স্পষ্ট করেছেন সরকার প্রধান। নিউ ইয়র্ক থেকে আহমেদ রেজার প্রতিবেদনে বিস্তারিত। গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দ্বিতীয়বারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। যত অসম্ভবই মনে হোক না কেন, এই সফরে 60টির মতো দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠক করেছেন তিনি। প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সহ বিনিয়োগ বাড়াতেও আয়োজন ছিল এই সফরে। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সরকার প্রধান হিসেবে এটিই ডক্টর ইউনূসের শেষ জাতিসংঘ মিশন। কেমন হলো সেই সফর? বড় পার্টিগুলো তারা এখন ইলেকশনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং বাংলাদেশ, এই পুরো বাংলাদেশ যে একতাবদ্ধ ইলেকশনের বিষয়ে, ডেমোক্রেটিক ট্রানজিশনের বিষয়ে, সেটা ইউএন জেনারেল অ্যাসেম্বলি থেকে প্রফেসর ইউনূস এই মেসেজটা পাঠিয়েছেন। সফলতার পেছনে গণতান্ত্রিক পরিবর্তনের বার্তা, গণঅভ্যুত্থান পরবর্তী চলমান সংস্কার, নির্বাচন নিয়ে বন্ধু রাষ্ট্রগুলোর সহায়তার আশ্বাস ও রোহিঙ্গাদের জন্য অর্থ সহায়তা পাওয়াকে বড় কারণ বলে মনে করেন প্রেস সচিব। এডুকেশন খরচ, তাদের ফুডের জন্য যে স্টাইপেন্ড দেয়, আপনি জানেন খুবই যৎসামান্য দেয়, $10-12 মতো। তো এগুলোকে যদি কন্টিনিউ করতে হয় তাহলে একটা স্টেডি অ্যামাউন্ট তাদের জন্য খরচ করতে হয়। এটা এই প্লেসটা ইদানিং এটা একটা সেটব্যাকের সম্মুখীন হয়েছে, বাট
আমরা এই কনফারেন্সের মাধ্যমে এই প্লেজটা নতুন করে কমিটমেন্টটা পেয়েছি। সরকারে না থাকা 6 শীর্ষ রাজনীতিক ছিলেন ডক্টর ইউনূসের সফর সঙ্গী। এটি ঐক্যবদ্ধ বাংলাদেশের বার্তা দিয়েছে বলেও জানান শফিকুল আলম। যে অভূতপূর্ব যে একটা গণঅভ্যুত্থান হয়েছে, গণঅভ্যুত্থানের পরে যে ইন্টারিম গভর্নমেন্ট যে কাজগুলো করার দরকার ছিল, এই রিফর্ম, ইলেকশনের জন্য প্রিপারেশন এবং ট্রায়ালের জন্য যে কাজ করেছে, সে কাজগুলো করার একসাথে চলছে এবং সাথে সাথে তারা যে দেশটা যে এখন ডেমোক্রেসিতে উত্তরণ করার জন্য রেডি, যে নতুন একটা পলিটিক্যাল পার্টির কাছে যে তার ক্ষমতা হস্তান্তরের জন্য রেডি, সেই মেসেজটা উনি দিতে চেয়েছিলেন। প্রত্যাশা নানা সংকট থাকলেও বাংলাদেশ যে এগুচ্ছে সেই ধারণাও বিশ্ববাসী পেয়েছে ডক্টর ইউনূসের জাতিসংঘ মিশন থেকে। রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত, রোহিঙ্গার সম্মেলন আর প্রবাসীদের বিনিয়োগের আশ্বাস সহ নানান ধরনের সমীকরণ মিলেছে এবারের জাতিসংঘের এই অধিবেশন থেকে বাংলাদেশের জন্য। ফলে রাজনৈতিকভাবে এবং আন্তর্জাতিক অঙ্গন থেকে এই সফরটিকে বেশ গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। তাই তো এরই ধারাবাহিকতা বাংলাদেশেও বহমান রাখতে চায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। আহমেদ রেজা, যমুনা নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। দর্শক, শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা সবাইকে। শারদীয় দুর্গাপূজার আজ শেষ দিন। দেবীর চরণে অঞ্জলি দিয়ে রোগ শোক ক্লেশ থেকে মুক্তি প্রার্থনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। দর্পণ ও ঘট বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বিজয়া দশমীর পূজার আচার। এর আগে সকাল থেকে ঢাক ও কাশের তালে শুরু হয় বিহিত পূজা। উলুধ্বনি, শঙ্খ, ঘণ্টা আর ঢাক ঢোলের বাজনায় সকাল থেকেই ভক্ত মনে মহামায়ার বিদায়ের সুর। বিকেলে বিসর্জনের মাধ্যমে মর্তে কন্যারূপে আসা উমা ফিরে যাবেন কৈলাসে। 5 দিন ব্যাপী এই শারদীয় উৎসবের জন্য অপেক্ষা করতে হবে আরও একটি বছর। তাই অশ্রুসিক্ত চোখে দেবীকে শেষ বিদায় সনাতন ধর্মাবলম্বীদের। মাকে আমরা মেয়ের মতোই দেখি। মা বাবার বাড়ি আসে 5 দিন পর চলে যায়। চলে যাওয়ার জন্য যেমন মন খারাপ আছে, তেমন আশাবাদীও সামনের বছর মা আবার আসবে। আমরা পরিবার পরিজন বা দেশবাসী সবাই সুখে শান্তিতে একসাথে বাস করতে পারে, এটাই মার কাছে বারবারই প্রার্থনা করছি। দুর্গা তো সবসময় আমাদের মাঝে আছেন, থাকবে। আর আজ তো অশুভ শক্তির বিনাশ হয়েছিল, এই জন্য বিজয় উল্লাস আছে, তাই মন খারাপের থেকে আনন্দই বেশি হচ্ছে। দর্শক, বিভিন্ন মণ্ডপগুলো ঘুরে আসার চেষ্টা করব সহকর্মীদের মাধ্যমে। রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে আমার সহকর্মীরা আমার সাথে যুক্ত আছেন। প্রথমে যেতে চাই রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে। সহকর্মী সুমাইয়া ঐশী সেখানে রয়েছেন। ঐশী, শারদীয় শুভেচ্ছা। বিজয়া দশমীর এখন কি পূজা অর্চনা চলছে? বিহিত পূজা তো শেষ হবার কথা, যতটা সম্ভব জানি আমরা। দেবীর বিদায়ে ভক্তদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? কিছুক্ষণ আগেই আসলে শেষ হয়েছে ঘট বিসর্জন এবং দর্পণ বিসর্জন। একদম 10টা নাগাদ অঞ্জলি শেষ হয়েছে। অঞ্জলির পর ঘট বিসর্জন এবং দর্পণ বিসর্জনের মাধ্যমে দেবীর বিজয়ার যে পূজার যে আচার, সেই আচারটি শেষ হয়েছে। এখন মণ্ডপে চলছে দেবীকে বরণের যেই পদ্ধতি বা বরণের যে আচার। দেবীকে বরণ করে আসলে এরপর তার পায়ে সিঁদুর ছুঁয়ে এরপরে আসলে সিঁদুর খেলার নিয়ম, এবং সিঁদুর খেলা মোটামুটি 12টার দিকে শুরু হবে বলে আমাদেরকে জানিয়েছে কর্তৃপক্ষ। 12টার দিকে সিঁদুর খেলা হবে এবং এরপরে আসলে বয়স নির্বিশেষে সবাই সিঁদুর খেলায় মেতে উঠবেন, যেটি আসলে দশমীর মূল যে আকর্ষণ বা মূল যে আনন্দ। এবং দেবীকে বিদায়ের আগে যেই দুঃখ ভারাক্রান্ত মন থাকে, সেখান থেকে বেশ কিছুটা সান্ত্বনাও পান যারা ভক্তরা থাকেন, কারণ সিঁদুর খেলার মাধ্যমে চোখের জলে নয়, মুখের হাসিতে দেবীকে বিদায় দিতে চান তারা। একদম সকাল থেকে আমরা কিন্তু দেখেছি যে বিহিত পূজা শুরু হয়েছে, এরপর আরতি হলো, আরতির পর অঞ্জলি শেষে ঘট বিসর্জন এবং দর্পণ বিসর্জনের মাধ্যমে দশমীর পূজার যে আচার সেটি সমাপ্ত করা হয়েছে। যেহেতু এই যে ঢাকেশ্বরী কেন্দ্রীয় পূজা মণ্ডপ, এখানকার যিনি দেবী অধিষ্ঠিত আছেন তাকে বিসর্জন দেয়া হয় না, তিনি স্থায়ী দেবী এই মণ্ডপের। ফলে এবার বিসর্জন যেটি হবে সেই সময়ে আসলে অর্থাৎ বিকেল 3টা নাগাদ এখান থেকে কলাবউকে নিয়ে
শোভাযাত্রা বের হবে এবং এর মাধ্যমেই আসলে বিজয়ার একদম শেষ মুহূর্তের যেই আচারটি, শেষ মুহূর্তের যেই অনুষ্ঠানটি, সেটি আসলে শেষ হবে। এবং এর মধ্যে যারা ভক্তরা আছেন তাদের মধ্যে যে দুঃখ ভারাক্রান্ত মনে তারা বিদায় জানাচ্ছেন, তবে বলছেন আসছে বছর আবারও আসবেন দেবী, তখন আবারও আনন্দে মেতে উঠবেন সনাতন ধর্মাবলম্বীরা। ঐশী, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার যাব চট্টগ্রামে জেএম সেন হলে পুজো উদযাপন অনুষ্ঠান থেকে যুক্ত আছেন আমার সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। জোবায়েদ, সেখানকার খবরাখবর জানাবেন। এখন কি আনুষ্ঠানিকতা চলছে এবং কখন সিঁদুর খেলা হবে? মণ্ডপগুলোয় কি দেখছেন, ভক্তরা কি বলছেন? জোবায়েদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? সেখানকার খবর জানাবেন। যে জায়গাটায় আছি চট্টগ্রামের জেমসেন হল পূজা মণ্ডপে, এবং এখানে এই মুহূর্তে সিঁদুর খেলা মিলেমিশে তাদের যে আনন্দটা শেষ মুহূর্তে সেটা তারা ভাগাভাগি করে নিচ্ছেন, একে অপরকে সিঁদুরে রাঙিয়ে দিচ্ছেন। এর আগে সকালে আরতি পূজা অর্চনার মাধ্যমে আমরা যেটা দেখেছি যে সকালে পূজা অর্চনার মাধ্যমে যে আনুষ্ঠানিকতা শেষ মুহূর্তে দেবী দুর্গাকে বিদায় জানানো সেগুলো চলেছে। আর তেল সিঁদুরে দেবীকে রাঙিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছে ভক্তরা। বিজয়া দশমীর যে বিশেষ একটা আকর্ষণই বলা চলে এই সিঁদুর খেলাকে, এবং নেচে গেয়ে কিন্তু এই উৎসবটা তারা পালন করেন, সেটাই আমরা এই মুহূর্তে দেখছি। আর এই সিঁদুর খেলার আরেকটি মহত্ব আছে, যেটি একে অপরকে মানে স্বামী স্ত্রী একে অপরকে সিঁদুর মাখিয়ে স্বামীর দীর্ঘায়ু কামনা করেন। আর নারীরা এবং অপরদিকে আমরা যেটা দেখি যে দেবী দুর্গাকেও শ্রদ্ধার নিবেদন নিজ স্বামী গৃহ কৈলাসে ফিরে যাবেন, এবং সেটাকে ভক্তদের মাঝে কিছুটা বিষাদের ছায়া আছে। তবে বিদায়ের আগে সকল অশুভ শক্তির বিনাশের প্রার্থনা করছেন সবাই। উলুধ্বনি, শঙ্খ, ঢাক, ঢোল আর বাজনার তালে তালে তারা কিন্তু মেতে উঠেছেন। আর এই বছর পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশাপাশি কালুরঘাট, অভয়মিত্রঘাট, কর্ণফুলী নদী, কাট্টলি এবং আনোয়ারা পার্কি সৈকত সহ বেশ কিছু স্থান নির্ধারণ করা হয়েছে প্রতিমা বিসর্জনের। সকাল থেকেই যে আনুষ্ঠানিকতা সেগুলো পূজা অর্চনার মধ্য দিয়ে কিছুক্ষণ আগে শেষ হয়েছে। তারপর এখনো অনেকে তেল সিঁদুরে দেবীকে রাঙিয়ে তুলছেন, শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন। অন্যদিকে যারা সিঁদুর খেলায় মেতেছেন তাদের আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি এখানে ধুনুচি নাচেও আমরা দেখতে পাচ্ছি অনেককে এই মুহূর্তটাকে নিজের করে নিচ্ছেন, কেউ সেটাকে ফ্রেম বন্দি করে নিচ্ছেন। এক প্রকার বলতে গেলে যে দুর্গাপূজার শেষ মুহূর্তে দেবীকে বিদায় জানানোর আগে তারা একেবারে উৎসবে আমেজে মেতে উঠছেন। এবং এইটা কিন্তু মণ্ডপে মণ্ডপে হচ্ছে, চট্টগ্রামের প্রায় মণ্ডপেই একই চিত্র, এবং প্রত্যেকের কাছেই আমরা একই রকম কথাই জানতে পেরেছি, তারা দেশের কল্যাণ চান, অসাম্প্রদায়িক বাংলাদেশ চান, পাশাপাশি সুখে, শান্তিতে এবং সমৃদ্ধিতে এই দেশ যাতে ভরে উঠে, মানুষের মধ্যে হানাহানি, বিদ্বেষ এগুলো যাতে না থাকে, এটাই তারা চান। এবং এই যে দেবী দুর্গার আজকে বিসর্জন, দেবী দুর্গা আজকে কৈলাসে ফিরে যাবেন, সেটা কিন্তু তিনি এবার এসেছেন গজে করে এবং দোলায় চড়ে তিনি কৈলাসে ফিরে যাবেন। জোবায়েদ, খুব সুন্দর একটি দৃশ্য আমরা দেখছিলাম, মনে বিষাদের সুর, কিন্তু ভক্তরা আনন্দে উচ্ছ্বাসে দেবীকে বিদায় জানাবেন। আর কিছুক্ষণ পরেই বিকেলের দিকেই তো বিদায় দেবীর। দর্শক, আমরা এবার খুলনায় যেতে চাই। খুলনার খোঁজ খবরগুলো রাখছেন আমার সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, শুভ বিজয়া দশমী, কেমন দেখছেন সেখানে খবরাখবর জানাবেন, এবং সেখানে কি সিঁদুর খেলা শুরু হয়েছে কিনা যেমনটা দেখাচ্ছিলেন জোবায়েদ আমাদেরকে? ইশরাত, আপনাকেও বিজয়া দশমী এবং যমুনা টেলিভিশনের সকল দর্শকদের এই দশমীর দিনের শুভকামনা। আমাদের খুলনাতে যদি বলি, খুলনাতে ইতিমধ্যে যে দশমীর বিহিত পূজাগুলো ছিল সেই পূজাগুলো সমাপ্ত হয়েছে। এখন আসলে মন্দিরে মন্দিরে যেটি চলছে সেটি হচ্ছে দেবীকে বিদায় দেওয়ার প্রক্রিয়া। দধিমঙ্গল পড়ানোর মধ্য দিয়ে দেবীকে বিদায় জানানো হচ্ছে, তার আগে দেবীর পায়ে অঞ্জলি নিবেদন করা হচ্ছে এবং তারপরেই দেবীর মঙ্গল যাত্রা সেটি করা হচ্ছে। এবং আপনাকে বলে রাখি, বিকাল থেকে খুলনা মেট্রোপলিটন পুলিশের আওতায় 6টি ঘাটে একযোগে প্রতিমা নিরঞ্জন হবে। তবে তার আগে মন্দিরে মন্দিরে বিকাল থেকেই সিঁদুর খেলা হবে। বিশেষ করে সধবা নারী যারা থাকে তারা দেবীকে সিঁদুর পরিয়ে আশীর্বাদ
চান দেবীর কাছ থেকে এভাবে যে নিজের কপালের সিঁদুরটি যেন অক্ষয় হয়, নিজের যেন স্বামী সন্তান নিয়ে দীর্ঘদিন এই ধরাধামে থাকতে পারে। আপনাকে আরও একটা জিনিস বলে রাখি, আপনি জানেন যে রাত পোয়ালেই যেহেতু দেবী চলে যাবেন, দেবী এবছর গজে আগমন করেছিলেন। বলা হয় গজে তো শস্যপূর্ণ বসুন্ধরা, জলদা বৃদ্ধি, এর ফলে জল বৃদ্ধি হবে এবং দেবী আজ চলে যাবেন দোলায় চড়ে। তবে তার আগে ভক্তকুলে আশীর্বাদ রেখে যাচ্ছেন, সেই আশীর্বাদ নিয়েই দেবী যেমন যাবেন দেবী আবার আসবেন। এই একটি বছর মাঝখানে তার ভক্তরা ভালো থাকবে। ভক্তকুল বিশ্বাস করে দেবীর আরাধনায় দেবী সেটাই করে গেছেন। অনেক ধন্যবাদ আপনাকে প্রভু। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হামলার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ সন্ত্রাসী দল। বিদেশের মাটিতে রাজনৈতিক দলের নেতাদের ওপর হামলায় সেটিই প্রমাণ হয়েছে, এমন মন্তব্য করেছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সকালে জাতিসংঘ সফর শেষে শাহজালাল বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। বলেন, প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচন নিয়ে খুবই আন্তরিক। প্রধান উপদেষ্টা ঘোষিত যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। বাংলাদেশে তারেক রহমানের ফেরা নিয়ে তিনি বলেন, খুব দ্রুত দেশে ফিরবেন তিনি। দেশে ফেরার সময় তারেক রহমান নিজেই দেশবাসীকে জানাবেন বলেও জানান তিনি। ওনার আশা তো স্বাভাবিক, উনি আসবে, আর উনি যখন আসবে তখন দল থেকে জানানো হবে দিন তারিখ। ইন্টারিম সরকার যথেষ্ট আন্তরিক আছে, মানে এটা টাইমেই হওয়ার জন্য। এখানে বিরোধী দল হিসেবে আমাদেরও সমর্থন আছে। আমাদের টেরোরিস্টদেরকে আবার স্পষ্টভাবে তুলে ধরে যে এদেরকে কিসের জন্য সাময়িক ক্রম বাংলাদেশে সাসপেন্ড করা হয়েছে, নিষিদ্ধ করা হচ্ছে, এই এভিডেন্সগুলো আবার এই সিদ্ধান্তকে মানে প্রমাণ করে যে এই সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত। লক্ষ্মীপুরের সাবেক এমপির পোড়া বাড়িতে ফের আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। বুধবার বিকেলে শহরের মহিলা কলেজ এলাকায় 2 আসনের সাবেক সংসদ সদস্য নুরুদ্দিন চৌধুরী নয়নের বাড়িতে আগুন দেয় একদল মানুষ। পরে সেনাবাহিনীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। স্থানীয়রা জানায়, 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের দিন জেলা আওয়ামী লীগের এই নেতার 5তলা বাড়িটিতে আগুন দেয় ক্ষুব্ধরা। এরপর আরেক দফাও বাড়িটি পোড়ানো হয়। তবে কিছুদিন আগে কে বা কারা বাড়িটি সংস্কার করেছিল? জুলাই যোদ্ধা পরিচয় একদল মানুষ বাড়িটি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পটুয়াখালীর বাউফল সরকারি কলেজে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে একাডেমিক সহ প্রশাসনিক সব কাজ। জাতীয়করণ হলেও হয়নি সংস্কার। শিক্ষক সংকট নিয়েই কোনো মতে চলছে পাঠদান। এছাড়া শিক্ষার্থীদের জন্য নেই ক্যান্টিন, ল্যাব, ভালো ক্লাসরুম, লাইব্রেরি সহ কোনো সুযোগ সুবিধা। কলেজের ভেতরেও নিরাপত্তাহীনতায় ভোগেন ছাত্রছাত্রীরা। সমস্যাগুলোর কথা জানিয়েও মিলছে না সমাধান, অভিযোগ কর্তৃপক্ষের। দূর থেকে দেখে পরিত্যক্ত ভবন মনে হলেও পটুয়াখালীর বাউফল সরকারি কলেজ এটি। ভাঙাচোরা ক্লাসরুম আর জরাজীর্ণ ভবন। ঝুঁকি নিয়েই ক্লাস করতে আসেন শিক্ষার্থীরা। 1966 সালে নির্মিত কলেজটি 2016 সালে জাতীয়করণের পরও দৃশ্যমান সংস্কার তো দূরের কথা, বরং ন্যূনতম একাডেমিক সুযোগ সুবিধাও পাওয়া যায় না বলে অভিযোগ ছাত্রছাত্রীদের। কলেজ সীমানায় বাউন্ডারি না থাকায় বহিরাগতদের অবাধ চলাফেরায় নিরাপত্তাহীনতার কথাও বলেন শিক্ষার্থীরা। নিরাপদ কমন রুমের অভাবে ছাত্রীরা যত্রতত্র ঘোরাঘুরি করে। আমাদের কলেজটা যদি এরিয়াবদ্ধ থাকে তাইলে আমরা ওই জায়গায় সিকিউরিটি মানে ভালোভাবেই করতে পারবো। ক্যান্টিন না থাকার কারণে আমাদের দূরে যাইয়া ক্লাস টাইমে দূরে যাইতে হয়, ক্যাম্পাসের বাইরে যাইয়া আমাদের খাবার সংগ্রহ করতে হয়। একটা ভবন আছে যেটা হচ্ছে যে কার্যকর, বাদ বাকিগুলো হচ্ছে যে সেখানে মানে ক্লাস নেওয়ার কোনো পরিবেশ নেই। 4000 শিক্ষার্থীর পাঠদানের জন্য নেই পর্যাপ্ত শিক্ষক। শুধু শিক্ষক সংকটই নয়, প্রশাসনিক কাজের জন্য রয়েছে কর্মকর্তা ও কর্মচারী সংকট। কম সংখ্যক জনবল দিয়ে মানে কাজ উঠানো খুবই কষ্টকর এবং দেখা যায় একই ব্যক্তির রূপে কয়েকটা ধরনের কাজ দেওয়া লাগে। আমাদের একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণীর সমস্ত শিক্ষার্থীদের যদি কখনো আসে একদিনে, তাহলে আমাদেরকে মোটামুটি গাছতলায় অথবা মাঠে বসতে হবে তাদেরকে নিয়ে। অধ্যক্ষের দাবি, সমস্যা সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বারবার চিঠি দেয়া হয়েছে, তবে পাওয়া যায়নি কোনো বরাদ্দ। কক্ষের কারণে অনেক সময় শ্রেণী কার্যক্রমেরও অনেক হিমশিম খেতে হয়। কারণ নির্ধারিত যে রুমে এটি কোন শ্রেণীর কার্যক্রম ক্লাস থাকে, সেখানে কোন এক শিক্ষক ক্লাস নিতে গেলে দেখা গেল যে সে আরেক শিক্ষক ক্লাস নিয়েছে। এই ব্যাপারেও মন্ত্রণালয়ে জানানো হয়েছে।
ধাপে ধাপে সব সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে বলে জানালেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা। বাউফল বা আদার্স আরো কত কিছু সরকারি আছে, তাই না? তো সেইটার এখন কোন পর্যায়ে আছে, তো এটাকে আমাকে যদি করতে হয় তাহলে বিশ্লেষণ করতে হলে আমাকে বেশ কিছু ডাটা বিশ্লেষণ করেই দেখতে হবে। আফরোজ আলামিয়া, যমুনা নিউজ। খাগড়াছড়ি সদর ও গুইমারায় সহিংসতার ঘটনায় ৩টি মামলা করেছে পুলিশ। ১৪৪ ধারা ভঙ্গ ও হামলা ভাঙচুরের ঘটনায় গতরাতে সদর থানায় একটি মামলা হয়। অন্যদিকে গুইমারায় ১৪৪ ধারা ভঙ্গ, হামলা, অগ্নিসংযোগ ও ৩ জনকে হত্যার ঘটনায় আলাদা ২টি মামলা করে পুলিশ। আসামিদের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে খাগড়াছড়ির পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, যদিও সদর ও গুইমারায় এখনও ১৪৪ ধারা বহাল রয়েছে। আগের তুলনায় শহরে মানুষ ও যান চলাচল বেড়েছে, খুলেছে দোকানপাট, সাজেকেও যাচ্ছেন পর্যটকরা। জেলা জুড়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের কয়েক স্তর নিরাপত্তার পাশাপাশি চেকপোস্টে চলছে তল্লাশি। মারমা এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর সম্প্রতি উত্তপ্ত হয়ে ওঠে খাগড়াছড়ি। সেনাবাহিনী জানায় ধর্ষণ ইস্যু পুঁজি করে পাহাড় অশান্ত করার পরিকল্পনা ছিল। দর্শক, দেশের বাইরের খবর জানাবো। সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের হামলার পরও গাজার দিকে এগিয়ে চলেছে অন্তত ২৬টি জাহাজ। উপত্যকা থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে রয়েছে নৌযানগুলো। মধ্যরাত থেকে এ পর্যন্ত বহরের কমপক্ষে ১৮টি জাহাজ জব্দ করেছে ইসরায়েল। আটক করা হয়েছে আলোচিত পরিবেশবিদ গ্রেটা থুনবার্গ সহ ৩৭ দেশের ২ শতাধিক মানবাধিকার কর্মীকে। গাজামুখী নৌযানগুলোর পথ আটকাতে এখনও জলকামান থেকে পানি ছোড়া সহ বিভিন্নভাবে বাধা তৈরি করছে ইসরায়েলি বাহিনী। সুমুদ ফ্লোটিলায় রয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলমও। গাজামুখী সুমুদ ফ্লোটিলার যাত্রা রোধে একের পর এক জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সব বাধা উপেক্ষা করে এখনও ত্রাণ নিয়ে উপত্যকার পথে অন্তত ২৬টি জাহাজ। ইসরায়েলের হুমকি, যুদ্ধজাহাজ নিয়ে তাড়া, হামলা সহ সব প্রতিকূলতা পেরিয়ে যখন গাজার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল গ্লোবাল ফ্লোটিলা, তখন থেকে আবার শুরু হয় আগ্রাসন। বুধবার মধ্যরাতে ঘিরে ফেলা হয় মানবাধিকার কর্মীদের বেশ কয়েকটি জাহাজ। এখন পর্যন্ত অন্তত ১৮টি নৌযান জব্দের খবর পাওয়া গেছে। আটক করা হয়েছে সুইডেনের আলোচিত পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ সহ জাহাজগুলোয় থাকা মানবাধিকার কর্মীদের। আটককৃত নৌযানগুলো হলো দেইর ইয়াসিন, হুগা, স্পেক্টার, আদারা, আলমা, সাইরিয়াস, অরা এবং গ্র্যান্ডে ব্লু। বহরে থাকা বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম রাতে জানিয়েছিলেন, ইসরায়েলি বাহিনীর আক্রমণের শিকার হয়েছে বেশ কয়েকটি নৌযান। একটি ভিডিও বার্তাও দিয়েছিলেন তিনি। আমরা কনসিয়েন্সে আছি। এইমাত্র সংবাদ আসলো যে আলমার উপর আক্রমণ হয়েছে। খানিকক্ষণ পরে ওখান থেকে সিগনালে থেমে গেল। এখন আমরা সবাই এখানে জড়ো হয়েছি, সবাই উদ্বিগ্ন। এখানে বসে বিভিন্ন জায়গা থেকে আমরা রিপোর্ট দিতে চেষ্টা করছি। আলমা একদম শুরুর দিকে ছিল, আমরা শেষের দিকে। কাজেই আলমার উপর যা হচ্ছে সেটা আমাদের উপরে হবে সেটাই অনুমান করা যায়। সেই কারণে আমাদের জন্য এটা বিশেষ তাৎপর্যপূর্ণ। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অফিসিয়াল বার্তায় বলা হয়েছে, আটকের পর ইসরায়েলের একটি বন্দরে নেওয়া হয়েছে জাহাজগুলো। ৪৪ দেশের মানবাধিকার কর্মীদের নিয়ে গাজার দিকে যাত্রা করা সুমুদ ফ্লোটিলা গত কয়েক সপ্তাহে বারবারই ইসরায়েলের বাধার মুখে পড়েছে। এর আগে গত জুনে মানবাধিকার কর্মীদের ত্রাণবাহী ম্যাডলিন নৌবহরকে আটকে দিয়েছিল ইসরায়েল। সে সময় গাজা থেকে ১১০ নটিক্যাল মাইল দূরে থেমেছিল ম্যাডলিনের যাত্রা। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। গাজামুখী ত্রাণবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হামলা ও মানবাধিকার কর্মীদের আটকের জেরে বিশ্বজুড়ে বলছে নিন্দা, সমালোচনার ঝড়। সোচ্চার কণ্ঠে ইসরায়েল বিরোধী অবস্থান নিয়েছে কয়েকটি দেশ। মধ্যরাতেই রাজপথে নেমে বিক্ষোভ করেন তুরস্ক, গ্রিস, ইতালি ও তিউনিশিয়ার নাগরিকরা। পুরো ইসরায়েলি কূটনৈতিক দলকে বহিষ্কার সহ তেল আবিবের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করেছে লাতিন দেশ কলম্বিয়া। অবিলম্বে আটককৃতদের মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে দেশগুলো। রাতের নিস্তব্ধতা ভেদ করেই ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে রাজপথে শত শত মানুষ। গাজাগামী ত্রাণবহরে হামলার প্রতিবাদে স্লোগান তাদের কণ্ঠে। বিক্ষোভের এই দৃশ্য তুরস্কের।
বৃহস্পতিবার ইস্তাম্বুলে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের বাইরে বিক্ষোভ করেন তুর্কি নাগরিকরা। বাদ যায়নি রাজধানী আঙ্কারার মার্কিন দূতাবাসও। ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে তুরস্কের সরকারের প্রতি দাবি জানান বিক্ষোভকারীরা। বহরের জরুরি ভিত্তিতে সহায়তা দরকার। সেখানে অনেক নির্যাতিত মানুষ রয়েছে। নিশ্চিতভাবে আশা করি তুরস্ক তাদের উপর দমনপীড়ন চালাতে দিবে না। সম্পূর্ণ বেসামরিক নাগরিক বহনকারী জাহাজগুলোকে বেআইনিভাবে আটক করা হচ্ছে, এর প্রতিবাদ জানাতে এসেছি। বিক্ষোভ হয়েছে গ্রিসেও। রাতের আধারেই অ্যাথেন্সে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে জড়ো হয় বহু মানুষ। সুমুদ বহরের আটককৃতদের মুক্তির দাবি জানান তারা। আজ এখন বিশ্বের প্রতিটি শহর গাজার পক্ষে দাঁড়িয়েছে, গণহত্যার বিরুদ্ধে দাঁড়িয়েছে, ন্যায় বিচার, স্বাধীনতা এবং অধিকারের পক্ষে দাঁড়িয়েছে। নৌবহরের শান্তিপূর্ণ যোদ্ধাদের প্রতি সংহতি জানাতে এখানে এসেছি, যারা গাজার অনাহারে থাকা মানুষের জন্য খাদ্য ও ত্রাণ বহন করছে। ত্রাণবাহী নৌবহর আটকে দেওয়ার খবর শুনে রাতেই ইতালির রোমে মূল সড়ক আটকে বিক্ষোভ করেন নাগরিকরা। দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাকও দিয়েছে আন্দোলনকারীরা। ব্যাপক বিক্ষোভ হয়েছে তিউনিশিয়া, আর্জেন্টিনা, জার্মানি, বেলজিয়াম, স্পেন এবং মেক্সিকোতেও। এর আগে সুমুদ ফ্লোটিলায় হামলা ও ত্রাণবহর জব্দের জেরে ইসরায়েলের পুরো কূটনৈতিক প্রতিনিধি দলকে বহিষ্কার করে কলম্বিয়া। একই সাথে বাতিল করা হয় তেল আবিবের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি। বিবৃতিতে নিন্দা জানায় মালয়েশিয়া, আয়ারল্যান্ড, ভেনেজুয়েলা সহ কয়েকটি দেশ। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজের আপডেটগুলো।